আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন আসছে, দুদকে তো অভিযোগ গেছে হাজার হাজার কোটি টাকার নানা রকমের দুর্নীতি এবং নানা ধরনের কার্যকলাপের ফিরিস্তি দুদকে জমা হয়ে গেছে। তিনি সহ তার উপদেষ্টাদের প্রায় সবাই, দু চারজন বাদ দিয়ে প্রায় সবার বিরুদ্ধে অভিযোগ এসেছে। সেই অভিযোগে তিনি তো ফেঁসে যাবেন, তার চাইতেও বড় ব্যাপারটা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতা। সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতির কালের কণ্ঠে দেয়া যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে সেই তথ্যগুলোই যথেষ্ট, যদি আর নাই, কারণ এগুলো একেবারে সত্য যে অভিযোগগুলো করেছেন, যেটা সংবিধান লঙ্ঘন এবং সংবিধান লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতা। সেই অভিযোগগুলো শুধুমাত্র এখন আদালতে উপস্থাপনের ব্যাপার, এবং আদালতে উপস্থাপন হলে সেটা সম্ভবত প্রমাণিত হয়ে যাবে, আর প্রমাণিত হয়ে গেলে প্রফেসর ইউনূসকে মৃত্যুদণ্ডের মুখোমুখি এমনকি হতে পারে। কি ভয়াবহ ব্যাপার! কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? সব কিছুই কি উল্টে গেল 18 মাস পরে? চলুন একটু জেনে দেখি সংবিধান কি বলছে, রাষ্ট্রপতির অভিযোগগুলো কি কি ছিল, অন্যান্য মামলা কি হচ্ছে। দুদকের অভিযোগের মামলা তো রয়েছেই, সাথে প্রফেসর ইউনূসের গত 18 মাসে যারা সমর্থক ছিলেন তাদের মধ্যে কিভাবে হতাশা ছড়িয়ে পড়ছে তার প্রমাণগুলোও একটু আমরা দেখার চেষ্টা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সামনে এসে গেছে। এখন সেটা আনুষ্ঠানিকভাবে আদালতে গেলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই বড় ব্যাপার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে অন্তত 14-15 বার বিদেশ সফর করেছেন, একটি বারও তিনি বিদেশ থেকে ফিরে এসে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করেননি। এই যে একটিবারও রিপোর্ট করেননি এবং কি করেছেন সেই ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করেননি, নাম্বার 1। নাম্বার 2, বিদেশের সঙ্গে যে কোনো চুক্তি করার ব্যাপারে যদি চুক্তি করতে হয় তাহলে রাষ্ট্রপতিকে সেটা অবহিত করতে হয়। সেটাও আমেরিকার সঙ্গে চুক্তি, চীনের সঙ্গে চুক্তি, এই চুক্তিগুলো যেটা করেছেন, আমেরিকার সঙ্গে চুক্তি অনেকে যেটাকে রাষ্ট্রবিরোধী দেশ বিক্রির চুক্তি বলছেন, সেই চুক্তি ব্যাপারে সাধারণ মানুষকে তো বটেই, কোনো রাজনৈতিক দলকে তো কিছু বলেননি, এমনকি রাষ্ট্রের যিনি প্রধান সেই রাষ্ট্রপতিকে পর্যন্ত কিছু বলেননি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে এটা স্পষ্ট সংবিধান লঙ্ঘন, এবং সংবিধানের 145 ধারা অনুযায়ী বিদেশের সঙ্গে যে কোনো চুক্তির ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করতেই হবে। 145 অনুচ্ছেদের কি সামান্য একটু আপনাদেরকে পড়ে শোনায়। সংবিধানের 145 অনুচ্ছেদে যেটা বলা আছে সেটা হচ্ছে, প্রজাতন্ত্রের নির্বাহী কর্তৃত্বে প্রণীত সকল চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলিয়া প্রকাশ করা হইবে, এবং রাষ্ট্রপতি যেরূপ নির্দেশ বা ক্ষমতা প্রদান করিবেন তাহার পক্ষে সেইরূপ ব্যক্তি কর্তৃক ও সেইরূপ প্রণালীতে তাহা সম্পাদিত হইবে। অর্থাৎ যে কোনো চুক্তি ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করতে হবে, রাষ্ট্রপতি যে পরামর্শ দেবেন, যেভাবে করতে বলবেন সেইভাবেই করবেন তো প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টায়, কিন্তু এটা সাংবিধানিক নিয়ম যে যে কোনো চুক্তির ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করতে হবে, রাষ্ট্রপতি যেভাবে পরামর্শ দেবেন সেই পরামর্শ মতে কাজ করতে হবে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে। সংবিধানের 145 ধারায় এটা স্পষ্ট বলা আছে। সংবিধানে এটাও বলা আছে যে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা বিদেশ সফর করলে তার রিপোর্ট রাষ্ট্রপতিকে এসে দিতে হবে। সেটাও সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতা। চুক্তির ব্যাপারে এটাও সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতা। সারা পৃথিবীতে বিদেশি মিশনগুলোতে যে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে, এই যে ছবি নামিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, যে তথ্যগুলো আসছে তার সরাসরি নির্দেশেই এই কাজগুলো করা হয়েছে।
কার নির্দেশে করা হয়েছে এটা ব্যাপার না, কে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা সেটা হচ্ছে ব্যাপার। প্রফেসর ইউনূসের আমলে সারা পৃথিবীর মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে, যেটা বাংলাদেশের সংবিধান বলছে যে রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ছবি থাকবে, সেটা নামিয়েও সংবিধান লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো ইস্যুতে সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা চলে আসবে এবং সংবিধান লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতা, আর রাষ্ট্রদ্রোহিতা মানেই রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এছাড়া অধ্যাদেশ জারির ব্যাপার রয়েছে। 133টা অধ্যাদেশ জারি করানো হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে। সেই 133টা অধ্যাদেশের মধ্যে অনেকগুলো অধ্যাদেশ রয়েছে যেটা সংবিধান বিরোধী, সংবিধানে নেই। যেমন গণভোটের অধ্যাদেশ জারি করা হয়েছে, সংবিধানে গণভোট নেই। সংবিধানে নাই এমন কিছু অধ্যাদেশ দেয়া যায় না। যেমন জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ দেয়া হয়েছে যে ওটাকেই সংবিধান করতে হবে, এটা মানে সংবিধানের পুরোপুরি বরখেলাপ, কারণ জুলাই সনদ সংবিধানে নেই। সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার সংসদের 2/3 সদস্যদের। 2/3 সদস্য যদি মনে করেন সংবিধান পরিবর্তন হবে, সেটা তারা করতে পারেন। তাও সংবিধানের সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থায় সংবিধানের যে মৌলিক নীতি, সেই মৌলিক নীতি আবার কেউ পরিবর্তন করতেও পারবে না। 2/3 সদস্য সেই মৌলিক নীতিও পরিবর্তন করতে পারবে না, এরকম কথাও বলা হয়েছে। সেখানে রাষ্ট্রপতির কে দিয়ে অধ্যাদেশ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন, এটাও রাষ্ট্রদ্রোহিতার কাজ হিসেবে পরিগণিত হবে। এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন জামাতের আইনজীবী এবং এবারের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শিশির মনির, প্রতিদ্বন্দ্বিতা করে অবশ্য একটা ভালো দৃষ্টান্ত তৈরি করেছিলেন। তিনি পরাজিত হয়ে তিনি প্রথম পরাজয় মেনে নিয়ে বিজয়ীকে অভিনন্দন জানিয়েছিলেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই। তার জন্য আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের একটা ভিডিওতে তাকে প্রশংসা করেছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম, বলেছিলাম এই কালচার বাংলাদেশের দরকার। শিশির মনিরের বক্তব্যে বেশ হতাশা দেখছি ইদানিং। পরপর গতকালকে তিনি 2টা ফেসবুক পোস্ট আমাদের চোখে পড়েছে, সেই ফেসবুক পোস্ট 2টা দেখে নিন। সেখানে একটাতে বলছেন তিনি, তখনকার পরিস্থিতিতে প্রফেসর ইউনূস ছাড়া দেশকে রক্ষা করার মতো কেউ ছিল না, তিনি এই দায়িত্ব নিতে রাজি ছিলেন না, অনেকটা জোর করেই তাকে আনা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয় দেখাচ্ছেন, বাহ বেশ বেশ তো। অর্থাৎ তিনি একেবারে অসহায়ত্ব প্রকাশ করছেন যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রদ্রোহিতার মামলার মানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রস্তুতি যে চলছে সেই ব্যাপারে তিনি হতাশা প্রকাশ করছেন। আবার আরেকটা পোস্টে তিনি লিখেছেন কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেখানে তিনি লিখেছেন প্রফেসর ইউনূস সাহেবকে ভিলেন বানানোর চেষ্টা চলছে, তাকে ভিলেন বানাতে পারলে জুলাই অভ্যুত্থানও প্রশ্নবিদ্ধ হয়, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারলে লাভ কার, না পারলে লোকসান কার, বিষয়টি পরিষ্কার। এখানেও তার হতাশা ফুটে উঠেছে আমরা দেখছি। তার মানে শিশির মনিরের মতো এত বড় একজন আইনজীবীও যখন বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না, পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে, এবং তিনি বুঝেই এই পোস্ট দিচ্ছেন যে তার বিরুদ্ধে যদি মানে যে কাজগুলো হয়েছে সেগুলো স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা, এবং এই ব্যাপারে যদি মামলা হয়ে যায় তাহলে ফেঁসে যাবেন প্রফেসর ইউনূস সহ উপদেষ্টারা। কিন্তু জুলাইয়ের যে কথা বলছেন শিশির মনির, সেই ব্যাপারে আবার ওই অন্তর্বর্তীকালীন সরকারকেই বেশিরভাগ জুলাইয়ের পক্ষের যারা মানুষ তারা কিন্তু দোষী করছেন। কারণ জুলাইয়ের যে স্পিরিট, জুলাইকে ধ্বংস করেছে এই সরকারই নানাভাবে জুলাইয়ের স্পিরিট বিরোধী কাজ করে, কাজকে উৎসাহিত করে, মব ভায়োলেন্স প্রতিষ্ঠিত করে, ছাত্রদেরকে অনেক বেশি আশকারা দিয়ে ব্যাপারগুলো করেছেন। জুলাইয়ের একটা স্পিরিট ছিল হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ গড়ব, সবাই মিলে বাংলাদেশটা শেখ হাসিনা গড়েননি, এই জন্যই তো আমাদের আপত্তি ছিল। আমাদের মূল দাবি কী ছিল, যে সবাই মিলে একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, সবাই সেখানে উৎসবমুখর পরিবেশে উপস্থিত হবেন এবং জনগণ যাকে গ্রহণ করবে তিনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন, জনগণ যাকে ছুঁড়ে ফেলবে তিনি মানে কি বলবে ইতিহাসের গহ্বরে তার জায়গা হবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু 1.5 বছর প্রফেসর ইউনূস সরকার যে কাজ করেছে, আদালতে মব, বিচারাঙ্গনকে প্রভাবিত করা, জামিন না দেয়া, সাংবাদিকদের নির্যাতন করা, সাংবাদিকদের মানে তার কোনো সমালোচনা করলে সাংবাদিকদের সন্ত্রাস বিরোধী আইনে আটকে দেয়া, এই ব্যাপারগুলো
চতুর্দিকে তার জন্য অনেক বেশি খারাপ ব্যাপার তৈরি হয়েছে। আবার রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার তো রয়েছেই। দুদকে যে অভিযোগ, দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ বলছে যে এই মাত্র কয়েকদিনে, মানে ক্ষমতা ছাড়ার এই কয়েকদিনে মাত্র, এখনো 10 দিন হয়নি, সেই কয়েকদিনে যত অভিযোগ পড়েছে দুদকে বিগত সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের বিরুদ্ধে, এই পর্যন্ত রেকর্ড করে ফেলেছে। এরকম ভয়াবহ হারে, মানে পাইকারি দরে অভিযোগ এর আগে কখনো পড়েনি। এবং সেই অভিযোগগুলো ছোটোখাটো অভিযোগ না, শত কোটি, হাজার কোটি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অথচ দুর্নীতির বিরুদ্ধেই আমরা সব থেকে বেশি সোচ্চার থাকার কথা ছিল আমাদের। শেখ হাসিনা সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধেই আমরা কথা বলেছি। সেই জায়গা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে মানে বিচারের নামে মামলা বাণিজ্য হয়েছে, রাজসাক্ষী বাণিজ্য হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা নেয়ার যে অভিযোগগুলো উঠেছে, সব মিলিয়ে প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরটা জুলাইয়ের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়িত হওয়ার জন্য কোনো কাজই হয়নি বলেই মনে করছেন অনেকে। সুতরাং জুলাইয়ের কথা বলে আদতে জুলাইকে আহত করা হয়েছে, জুলাইকে কলঙ্কিত করা হয়েছে, জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটকে নষ্ট করা হয়েছে। জুলাইয়ের যে আদর্শ ছিল, সেই আদর্শকে ধারণ করে কেউ পথ চলেনি। আর পথ চলেনি বলেই এখন মানুষ বেজায় খেপেছে। এখন মানুষ খেপার ফলেই এই প্রসঙ্গগুলো যখন উঠছে, শিশির মনিররা যখন হতাশা প্রকাশ করছেন, নাহিদ ইসলামরা যখন হতাশা প্রকাশ করছেন, তখন সেই হতাশাটা খুব একটা মূল্যায়িত হচ্ছে না, মূল্যায়িত বোধহয় হবেও না সমাজে। দর্শক, আপনার কি মনে হয়, প্রফেসর ইউনূস সহ উপদেষ্টাদের পরিষদের অনেকেই কি রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, এই দোষে অভিযুক্ত হয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে চলেছেন? এবং তাদের জন্য কি আবার আর একটা নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হবে, নাকি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানেই তাদের বিচার হবে? সেরকম দৃশ্যও কি আমাদের দেখতে হবে? আমরা আর কত সার্কাস দেখব এদেশে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সংসদে তিনি যখন ভাষণ দিতে উঠবেন, তখন সংসদে উপস্থিত জামায়াতে ইসলামী জোটের জাতীয় নাগরিক পার্টি 77 জন সংসদ সদস্য কি আচরণ করবেন? তারা কি সত্যি তাকে সম্মানের সঙ্গে বক্তব্য শেষ করতে দেবেন? এই সব প্রশ্ন অনেকেই বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মাথাতেও ঘোরা উচিত, এবং তারেক রহমান হয়তো অপেক্ষা করছেন তিনি সেটা বুঝতে পেরে মানে মানে সম্মানের সাথে নিজেই সরে যাবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটা কালের কণ্ঠে সাক্ষাৎকার দিয়ে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করার পরেও এখনো একেবারে সুতোর ওপরে ঝুলছে। বরং কালের কণ্ঠে সাক্ষাৎকার দিয়ে নানা রকম বেফাঁস কথা বলে তিনি তার চাকরিটাকে এই সময়ে এসে আরো বিপদগ্রস্ত করে তুললেন কিনা তা নিয়েও বিএনপির ভেতরে বাইরে জোর আলাপ হচ্ছে। সংবাদ মাধ্যমগুলো কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি তা নিয়ে নানা রকম তালিকা ছাপাচ্ছে। আর তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বাড়িয়েছেন বটে, মানে এমনকি বিডিআর হত্যাকাণ্ডের দিন বিডিআর এর নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় রাষ্ট্রপতিকে সাথে নিয়েছেন, করমর্দন করেছেন, দুজনের একসঙ্গের আন্তরিক ছবি প্রকাশিত হয়েছে বটে। কিন্তু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মনে যে কি আছে তা বলা মুশকিল। আর এই পুরো বিষয়টাই আসলে নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপরে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেটা জেনেই বিএনপি এবং তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন। তারেক রহমান ভালো করবেন, তারেক রহমান ইজ আ কর্ডিয়াল পারসন। তারেক রহমান আর বিএনপি তার পাশে না থাকলে কিছুতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানটা রক্ষা করে দেশ রক্ষা করতে পারতেন না, এমন নানা বয়ান তুলে ধরেছেন কালের কণ্ঠের সেই সাক্ষাৎকারে। কিন্তু সেটাই এখন তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, কারণ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি প্রথমে বিবৃতি দিয়ে বলেছিলেন যে 5ই আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক সত্য গোপন করেছেন
এবং তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন যে এই রকম করে একজন রাষ্ট্রপতি সাক্ষাৎকার দিতে পারেন কিনা, এবং তিনি বলেন যে 5ই আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি, আর এখন যা বলেছেন সেদিন তার কিছুই বলেননি। শফিকুর রহমান লেখেন যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবে কি? আমিরের কাছ থেকে এমন বক্তব্য আসার পর এখন রীতিমতো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন নিয়োগের দাবিতে আইনি নোটিশ দিয়েছে। কথা বলে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, সাংবিধানিক দায়িত্ব শপথের পরিপন্থী, এসব উল্লেখ করে এই আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। এই যে ব্যারিস্টার শাহরিয়ার এই আইনি নোটিশটি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এর মাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শপথ ভেঙেছেন, আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে তারপর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করতে হবে। সংসদ সচিবালয় এবং আইন সচিবকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই আইনি নোটিশটা পাঠিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি বলেছেন যে প্রথম যে অধিবেশন ডেকেছেন, সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেখানেই তাকে অভিশংসন করতে হবে এবং অভিশংসন করার মাধ্যমে তাকে গ্রেফতার করতে হবে, কারণ রাষ্ট্রপতি সংবিধানের যে শপথ সেসব ভঙ্গ করেছেন। এবং তিনিও বলেছেন যে 24 জুলাইয়ে গণহত্যা ঠেকাতেও তো রাষ্ট্রপতি চুপ্পু কোনো ব্যবস্থা নেন নাই, কাজে তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না, এই দায়ে তাকে অভিশংসন করে গণহত্যার দায়ে গ্রেফতার করতে হবে। নাহিদ ইসলাম বলেছে তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন সেটাতে তো শপথ লঙ্ঘন হয়েছে, ফলে কোনোভাবেই এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার যোগ্য নয়। মানে রাষ্ট্রপতি 17 মাস পরে 18 মাস পরে ইউনূস সরকারের অবসান হওয়ার পর বিএনপি সরকার ক্ষমতায়, কিংবা বিএনপি সরকারের ইঙ্গিতে, কিংবা তার যে আরেক সমর্থক দল সেনাবাহিনী, তাদের ইঙ্গিতে গর্ত থেকে বেরিয়ে এসে কথা বলা শুরু করেছেন বটে, কিন্তু সেই কথা বলার পর যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটা সম্ভবত তাকে ওই পদ থেকে অপসারণ করতে তারেক রহমানের জন্য একরকমের সুবিধা করে দিচ্ছে। কিন্তু তারেক রহমানের এই সময়টায় কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে খুব প্রয়োজন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার প্রয়োজন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে। রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন এবং সংসদের প্রথম অধিবেশন ডাকার মাধ্যমে তিনি যে সংসদ অধিবেশন শুরু করতে যাচ্ছেন সেখানে তিনি উদ্বোধনী ভাষণও দেবেন, এবং বিএনপি সেখানে আরেকটা রাজনৈতিক বিজয় পেতে যাচ্ছে, কারণ নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার অনুমোদিত ভাষণটাই কেবলমাত্র পাঠ করতে পারেন রাষ্ট্রপতি সংসদের এই প্রথম অধিবেশনে। কাজেই তিনি নিয়ম অনুযায়ী যে ভাষণ দেবেন সেটা মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হবে, এবং পত্রপত্রিকাগুলো খবর দিচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণে এবার প্রাধান্য পাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরের দুর্নীতি, অনিয়োগ ও অপশাসনের বিষয়গুলো। হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতির মুখেই উঠে আসবে ছাত্র জনতার জুলাই আন্দোলন সহ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বর্ণনা। পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রাধান্য থাকবে রাষ্ট্রপতির ভাষণে। মন্ত্রী পরিষদ সূত্র এ তথ্য আমার দেশ পত্রিকাকে দিয়েছে। অনেক সূত্র বলছে বিএনপির যে এটা তো একটা দারুণ মজা, মানে শেখ হাসিনার চরম ধুলি না পেয়ে যে বিব্রত হয়ে পড়তেন, মানে একরকমের উতলা হয়ে পড়তেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তা তো তিনি নিজেই সংবাদ মাধ্যমের সামনে বলতেন এবং সেসব কথা বলে সে সময় তিনি আলোড়ন তৈরি করেছিলেন। তো সেহেন রাষ্ট্রপতি চুপ্পু এবার মন্ত্রিসভা অনুমোদিত, বিএনপি মন্ত্রিসভা অনুমোদিত যে বক্তব্য পড়বেন সে বক্তব্যে তার অতি শ্রদ্ধেয় শেখ হাসিনার আমলের গণহত্যা, দুর্নীতি এসবের অভিযোগ থাকবে। তো বিএনপি সেই রাজনৈতিক বিজয়টা আসলে সুযোগটা হারাতে চাচ্ছে না। তারপর স্পিকার